হ্যালো এসএসসি বেস 2027। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা যতটুকুই ক্লাস করব একটু মনোযোগ দিয়ে শুনব। আমরা রসায়ন বইয়ের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা, স্টেটস অফ ম্যাটার, এইটা থেকে আমরা জানার চেষ্টা করব। তো আমরা দ্বিতীয় অধ্যায়ের পদার্থের অবস্থা সম্পর্কে একটু জানবো। তো আশা করি আমরা যেহেতু বিজ্ঞানের ছাত্র, আমাদের অবশ্যই অন্যদের থেকে আমাদের একটু চিন্তা ভাবনা উন্নতি থাকতে হবে, অন্যদের থেকে চিন্তা ভাবনা একটু অগ্রগামী থাকতে হবে। তো এইখানের মধ্যে কিছু বেসিক কথাবার্তা আছে, আমাদের রসায়ন পড়তে গেলে আগে এগুলো সম্পর্কে জানতে হবে। আমি আমার একটা অভিজ্ঞতা বলি। ম্যাক্সিমাম কিছু স্টুডেন্ট আছে, আমি যদি ওদেরকে বলি যে পদার্থ কয় প্রকার, তো তারা বলে 3 প্রকার, কিন্তু আসলে পদার্থ হচ্ছে 2 প্রকার, মৌলিক এবং যৌগিক। কিন্তু ওরা সবসময় ওদের মাইন্ডসেটে এইরকম ভাবে রাখে যে পদার্থ হয়তো 3 প্রকার, কঠিন, তরল, বায়বীয়। কিন্তু আসলে পদার্থ তো হচ্ছে 2 প্রকার, মৌলিক এবং যৌগিক, এবং এই যে 3টি সেটা হচ্ছে পদার্থের অবস্থা। একটা হচ্ছে কঠিন, একটা তরল, একটা বায়বীয়। তো আসলে যদিও বা আমরা বইয়ে পত্রে এই 3টি সম্পর্কে জানতে পারছি, কঠিন, তরল, বায়বীয় সম্পর্কে, কিন্তু এখন পর্যন্ত প্রধানত পদার্থের অবস্থা 5টি। পদার্থের অবস্থা 5টি। একটা হচ্ছে প্লাজমা, যেটা হচ্ছে 4 নম্বর স্টেট, এবং 5 নম্বর হচ্ছে গিয়ে বুজ আইনস্টাইন কন্ডেন্সেন্ট। তো এই 5টি হচ্ছে গিয়ে প্রধান, যদিও বা সেগুলো সম্পর্কে আমরা পরবর্তী শ্রেণীতে জানতে পারবো, কিন্তু আমাদের বইয়ে এখন এই 3টি আছে, আমরা এই 3টি সম্পর্কে জানার চেষ্টা করব। তো কঠিন পদার্থ এবং তরল পদার্থ এবং এই গ্যাসীয় বা বায়বীয় পদার্থ, এগুলো সম্পর্কে আমরা আমাদের যে নিম্নতর যে ক্লাস বা এগুলাতে আছে, আমরা এগুলো সম্পর্কে তাদের বৈশিষ্ট্য এগুলো জানতে পারছি। তো এইখানে আমাদের জানার বিষয়টা কি? এখানে আমাদের জানার বিষয়টা হচ্ছে আমরা এখন এখানে দুইটা জিনিস বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে গিয়ে পদার্থের যে আন্তঃনাবিক আকর্ষণ বল এবং আন্তঃনাবিক দূরত্ব, এই দুইটা জিনিস আমরা বোঝার চেষ্টা করব। একটা পদার্থ কঠিন, সেটা কেন কঠিন হয়, এবং একটা পদার্থ তরল, সেটা কেন তরল হয়, এবং একটা পদার্থ গ্যাসীয়, সেটা কেন গ্যাসীয় হয়, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তাদের যে বাহ্যিক বৈশিষ্ট্য, এই যে আয়তন, ভর, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা প্রায়ই জানি। ঠিক আছে, যেমন কঠিন পদার্থের নির্দিষ্ট ভর আছে, তারপর হচ্ছে গিয়ে আকার আছে, আকৃতি আছে। এইভাবে কিন্তু আমরা কঠিন, তরল, বায়বীয় এই 3টি পদার্থেরই আমরা এই বৈশিষ্ট্যগুলো জানি। কিন্তু আমাদের যেটা বোঝা দরকার সেটা হচ্ছে বিজ্ঞানের যুক্তিতে একটি পদার্থ কঠিন হবে তখনই যখন ওই পদার্থের মধ্যে থাকা প্রত্যেকটা পরমাণুর মধ্যে তাদের আন্তঃনাবিক যে আকর্ষণ বলটা, সেটা তুলনামূলক, অর্থাৎ তরল এবং এই বায়বীয় পদার্থ থেকে বেশি থাকবে। অর্থাৎ তার অণুগুলো একটা আরেকটার সাথে এইভাবে যুক্ত থাকবে। অর্থাৎ তাদের যে অণুর মধ্যবর্তী দূরত্ব, সেটা নেই বললে চলে, সেটা আমরা বলতে পারি। অর্থাৎ অণুগুলো খুবই কাছাকাছি এভাবে থাকবে। অর্থাৎ তাদের মধ্যে আন্তঃনাবিক আকর্ষণ বলটা বেশি থাকবে এবং আন্তঃনাবিক দূরত্বটা কম থাকবে, তবেই সে কঠিন পদার্থ হবে। আর তরল পদার্থে কি হয়? তরল পদার্থের মধ্যে কঠিন পদার্থ থেকে তুলনামূলকভাবে একটু বেশি আন্তঃনাবিক দূরত্ব থাকে এবং আন্তঃনাবিক আকর্ষণ বলটা একটু কম থাকে। এই জন্য আমরা তরল পদার্থ, লিকুইড, বা সেটা আমরা দ্রবণ হিসাবে অনেক সময় পেয়ে থাকি। আর বায়বীয় পদার্থের মধ্যে কি হয়? বায়বীয় পদার্থের মধ্যে আন্তঃনাবিক দূরত্বটা সবচেয়ে বেশি হয়। অর্থাৎ এই যে অণুগুলো এভাবে ছুটাছুটি অবস্থায় থাকবে। যেমন আপনি বাতাসকে কিন্তু আপনি ধরতে পারবেন না, অনুভব করতে পারবেন। তার প্রত্যেকটা অণুর মধ্যে আন্তঃনাবিক দূরত্বটা খুব বেশি এবং আন্তঃনাবিক বলও কম। তো এই বিষয়গুলোর কারণে মূলত কঠিন, তরল, বায়বীয় এগুলো হয়ে থাকে। তো আপনারা বই থেকে সেগুলা বাহ্যিক বৈশিষ্ট্য পড়ে নেবেন, কিন্তু যেহেতু এটা বেসিক সম্পর্কে বলছে আর আমরা এগুলা নিম্নতর যে শ্রেণীগুলো আছে এগুলা থেকে আমরা এগুলা জেনে আসছি, অতএব এগুলা এতটুকুই। আপনারা আশা করি এগুলো পড়লে বুঝতে পারবেন। তবে এই জিনিসগুলো একটু মনে রাখবেন, যদি বলে পার্থক্যের জন্য, তাহলে এই পার্থক্যগুলোই হচ্ছে প্রধান কারণ। অর্থাৎ তরল এবং বায়বীয় কঠিন পদার্থ হওয়ার এটাই হচ্ছে তার প্রধান কারণ। আর এই যে কণার গতিতত্ত্ব, কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস থেকেও এটা আমরা বুঝতে পারি। এখানেও এই কণার গতিতত্ত্ব সম্পর্কে এবং আন্তঃনাবিক আকর্ষণ, দূরত্ব, এগুলো সম্পর্কে বলা আছে। তো এর পরবর্তীতে বলা আছে যে বেপন সম্পর্কে। আমরা যদি এর পরবর্তী
আচ্ছা, এখন আমরা বেপন সম্পর্কে জানবো। তো বেপন হচ্ছে একটা কি, বেপন হচ্ছে বিজ্ঞানের একটা প্রক্রিয়া। প্রক্রিয়াটা কি মূলত, এই প্রক্রিয়াতে আমরা যদি আমরা বইয়ে যদি লক্ষ্য করি, এখানে সংজ্ঞাতে বলা হয়েছে যে বেপন হচ্ছে একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়া মূলত কি হয়, অধিক ঘনত্ব স্থান থেকে কম ঘনত্ব স্থানে ছড়িয়ে পড়ে। এটাই হচ্ছে মূলত প্রক্রিয়া, অধিক ঘনত্ব স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়াকে বেপন বলে। এটা হচ্ছে আমাদের সংজ্ঞা। তো আমরা উদাহরণ হিসাবে বলতে পারি যে আমার দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত কিছু উদাহরণের কথা যদি আমরা বলি, দেখা গেছে যে আপনি একটি বডি স্প্রে ব্যবহার করছেন, এবার সেই স্প্রেটা যখন গায়ে ব্যবহার করছেন তখন আশেপাশের মানুষ তার গন্ধ পেল। এই যে বডি স্প্রেটা, ওর গন্ধটা কিন্তু মূলত তার ওই বডি স্প্রেতের মধ্যেই ছিল, কিন্তু যখন কিনা আপনি এটি ব্যবহার করলেন তখন সেটা গন্ধটা ছড়িয়ে পড়লো। কিন্তু অর্থাৎ ঘনত্ব, তার ঘনত্ব কিন্তু বোতলের ভিতরেই সীমাবদ্ধ ছিল, বডি স্প্রে বোতলের ভিতরে, কিন্তু যখন কিনা না আপনি এটা ব্যবহার করলেন তখন সেটা ওই বাতাসের সব সেটা ছড়িয়ে পড়লো, এবং সেটা কিন্তু ওই অধিক ঘনত্ব স্থান থেকেই কম ঘনত্ব স্থানেই চলে গেল। তো এইটা হচ্ছে কি একটা ঘটনা। আরো ঘটনা আছে, যখন কিনা না আপনার আমার মা যখন কোনো যেমন ইলিশ মাছের ভাজা উনি রান্না করলেন, তো তার গন্ধটা যখন ছড়িয়ে পড়লো সেটাও কিন্তু বেপন মাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপর আমরা যদি আমাদের বইয়ের উদাহরণে দেখি যে কপার সালফেট অর্থাৎ তুতে, একটা বিকারের মধ্যে কিছু পরিমাণ পানি নেওয়া হয়েছিল এবং এটার মধ্যে যখন তুতেটা দেওয়া হলো, কিছুক্ষণ পর দেখা গেল যে তুতে, সম্পূর্ণ তুতে পানির সাথে দ্রবীভূত হয়ে বর্ণ পরিবর্তন করলো, অর্থাৎ তুতেটাও এভাবে তার অধিক ঘনত্ব স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে এভাবে পড়লো। তো এটা হচ্ছে বেপনের ঘটনা। তো এখান থেকে আমাদের যে বিষয়টা জানতে হবে, আমরা সংজ্ঞা জানলেই আমাদের হবে, এতটুকুই হবে, কিন্তু আমাদের এখান থেকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যখন কিনা না কোনো যৌগিক পদার্থ দেওয়া হলো, তখন যদি আপনাকে বলে যে এই জ্ঞানের মধ্যে কোনটার বেপন হার বেশি, হারের প্রশ্ন যখন আসবে তখন আমাদের মনে রাখতে হবে যে যার আণবিক ভর যত বেশি তার বেপন হার কম, আর যার আণবিক, আমরা যদি এখানে লিখি আণবিক ভর কম হলে বেপন হবে বেশি, আর আণবিক ভর কম হলে আণবিক ভর বেশি হলে বেপন হবে কম। আমাদের বইয়ে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরাইডের উদাহরণ দেওয়া আছে, তাই আমরা এই দুইটা সম্পর্কে একটু বোঝার চেষ্টা করব। এখানের মধ্যে আমরা নাইট্রোজেনের আমরা পারমাণবিক সংখ্যা হচ্ছে 7 এবং তার পারমাণবিক ভর হচ্ছে 14, এবং তার সাথে দিক দিয়ে আমাদের হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, এবং এখানে আমরা যদি অ্যামোনিয়া, যেহেতু এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আমরা যদি অ্যামোনিয়া নেই তাহলে তার হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে গিয়ে 14, এবং এই জায়গাতে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনে যদি আমরা যদি হাইড্রোজেন 3টা যদি নেই তাহলে কত হয়, যেহেতু পারমাণবিক ভর 1 এবং তার সাথে আমরা 3 গুণ দিলাম, 3 একে 3 অর্থাৎ 17, অর্থাৎ অ্যামোনিয়ার পারমাণবিক ভর হচ্ছে গিয়ে 17। আবার ওদিক দিয়ে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা চিন্তা করি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের পারমাণবিক ভর হচ্ছে 1 এবং ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 3.5, অর্থাৎ এটা সাম করলে হয় গিয়ে 36.5। তো এখানের মধ্যে এই যে আমরা পেলাম অ্যামোনিয়া থেকে হাইড্রোক্লোরিক, তো এখানে প্রশ্ন আসতে পারে যে এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লেখা আছে, তাহলে আমি কেন এখানে অ্যামোনিয়া নিলাম? তো বইয়ের যে উদাহরণটা আছে, বইয়ের উদাহরণের মধ্যে খুব সুন্দরভাবে বলা আছে যে একটা কাঁচনল ছিল, যে কাঁচনলের মধ্যে একটু কিছু তুলা নেওয়া হলো, একটির মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ দিয়ে ভিজিয়ে এক প্রান্ত বন্ধ করে দেওয়া হলো এবং অপর প্রান্তের মধ্যে অ্যামোনিয়াম, এই যে হাইড্রোক্সাইডের দ্রবণ নিয়ে, তুলোর মধ্যে দ্রবণ নিয়ে বন্ধ করা হলো, এবং তাদের মধ্যে যে এই যে বাকি যে অংশটুকু, মধ্যবর্তী অংশটুকুর মধ্যে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া হাইড্রোক্সাইড এই দুইটার কি হলো, একটা গ্যাসের যে প্রক্রিয়া তৈরি হলো, দেখা গেল যে এখানের মধ্যে এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে কিছু দূরে এইখানে এসে কিছু কালি জায়গা পাওয়া গেল, অর্থাৎ এইখানে ওই যে বেপন হারটা প্রকাশ পাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে গিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিডের
কাছাকাছি এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে একটু দূরে। তো এটা থেকে বোঝা গেল যে আমরা এখান থেকে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলো যদি বিক্রিয়া ঘটাই, তাহলে আমরা এখান থেকে অ্যামোনিয়া ক্লোরাইড পাই। তো এই অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে আমরা এদিক থেকে বলতে পারি যে তার পারমাণবিক ভর হচ্ছে 17 এবং তার পারমাণবিক ভর হচ্ছে 3.5। তো যার পারমাণবিক ভর হচ্ছে গিয়ে কম, তার হবে বেপন হার বেশি। এই জন্য এখানে আমরা বলতে পারি যে অ্যামোনিয়াম ক্লোরাইডের বেপন হার বেশি। তো এইটাই হচ্ছে মূলত জানার বিষয়। এইভাবে যদি আরো অন্যান্য কোনো কিছু উদাহরণ হিসাবে দেয়, তো আমরা এইভাবে আণবিক ভর বের করব এবং আণবিক ভর বের করে আমরা যার আণবিক ভর কম থাকবে তার বেপন হার হবে বেশি, আর যার আণবিক ভর বেশি থাকবে তার বেপন হার কম থাকবে। তো তার মানে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে আছে ওইটার কিন্তু বেপন হার হচ্ছে কম এবং ওই অ্যামোনিয়া হাইড্রোক্সাইডের বেপন হার হচ্ছে বেশি। তারপর আমরা একটু জানার চেষ্টা করব, সেটা হচ্ছে গিয়ে আরেকটা বিজ্ঞানের আরেকটা বিষয়, সেটা হচ্ছে নিঃসরণ। নিঃসরণ এবং বেপন দুইটাই প্রায় পরিপূরক। তবে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে বডি স্প্রে, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন আসে যে বডি স্প্রেতে আগে কি হয়, নিঃসরণ হয় না বেপন হয়? এটা খুব সুন্দর একটা প্রশ্ন। তো নিঃসরণের সংজ্ঞা যদি আমরা জানার চেষ্টা করি, বলছে যে কোনো সরু ছিদ্রপথে অণুর সজোরে এই যে পরমাণুগুলা বেরিয়ে আসাকে মূলত, বা অণুর সজোরে বেরিয়ে আসাকে নিঃসরণ বলা হয়েছে। তো বডি স্প্রের ভিতরে যখন এইভাবে তরল পদার্থ হিসাবে আমাদের দ্রব্যগুলা থাকলো, তখন ওইখানে একটা সরু একটা নল থাকে, যেখানে আমি উপরে চাপ প্রয়োগ করলে এই নলের ভিতর দিয়ে সেই পদার্থগুলা বেরিয়ে আসে এবং সেগুলা গ্যাসের অণুর মতো ছড়িয়ে পড়ে যায়। তো এই যে বডি স্প্রেতে যে আগে কি হলো, এই যে চাপ প্রয়োগ করার কারণে এই যে সরু ছিদ্রপথে এগুলা বের হয়ে আসলো অণুর সজোরে, তখন সেটা হলো নিঃসরণ। আর এই যে ছড়িয়ে পড়লো সেটা হচ্ছে বেপন। এজন্য প্রশ্নটা এরকম থাকতে পারে যে বডি স্প্রেতে আগে কি ঘটে, আগে কিন্তু নিঃসরণ ঘটে, তারপর কিন্তু বেপন হয়। তো নিঃসরণ বলতে আমরা এই সংখ্যাটুকু জানলেই আমাদের চলবে। এবং উদাহরণ হিসাবে এখানে আরো বইয়ের মধ্যে অনেক উদাহরণ দেওয়া আছে যে আমরা যে জ্বালানি হিসাবে সিএনজি অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস যে ব্যবহার করি, সেখানে মূলত মিথেন গ্যাস থাকে এবং যানবাহনে যখন এগুলো সিলিন্ডারে ব্যবহার করা হয়, তো ব্যবহার করার পরে সেগুলো থেকে যখন ইঞ্জিনে প্রবেশ করে, তখন কিন্তু সেখানেও নিঃসরণের ঘটনাটা ঘটে থাকে। তো এগুলা হচ্ছে দৈনন্দিন জীবনের উদাহরণ। তো এগুলা হচ্ছে বিভিন্ন বৈজ্ঞানিক কারণ যেগুলো আমরা জানতে পারি, আমাদের দৈনন্দিন জীবনের সাথে এগুলো খুবই জড়িত আছে। আপনারা এগুলো শুধু পড়লেই হবে এবং এখানে আর কোনো বিশদ বলার মতো কোনো কিছু নেই। তারপরে আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে মোমবাতির জ্বলন এবং তিনটি অবস্থা। আমরা দেখে আসছি যে পদার্থের যে তিনটি অবস্থা, কঠিন, তরল এবং গ্যাসীয় বা বায়বীয়, এই যে তিনটি অবস্থা। তো মোমবাতির উদাহরণটা এখানে কেন দিল, কারণ মোমবাতির মধ্যে এই তিনটা অবস্থাই দেখা যায়। আমরা যদি এখানে একটা এভাবে একটা ক্যান্ডেল বা একটা মোমবাতি যদি আমরা নেই, যখন কিনা না এই যে মোমবাতি, এটা ছিল একটা কঠিন পদার্থ এবং কিছু পরিমাণ দেখা গেছে যে কিছু পরিমাণ মোমবাতি এখানে তরল হয়ে এইভাবে মোমবাতির গা বেয়ে পড়ে যায়। তো এই যে এইটা হচ্ছে তার তরল অবস্থা এবং মোমবাতি একটি হাইড্রোকার্বন পদার্থ, সে কি করে এইভাবে তাপের কারণে এইভাবে জলে কিছু পরিমাণ বায়বীয় পদার্থ হিসাবে বাতাসে মুক্ত হয়ে যায়। তো এই যে একটা মোমবাতির যে ভৌত বা রাসায়নিক পরিবর্তন দুইটাই একসাথে ঘটে। তো এইখান থেকে আমরা কঠিন, তরল, বায়বীয় এই তিনটি পদার্থ এখানে আমরা পদার্থের সমন্বয় এটা আমরা দেখতে পাই। তো এটা হচ্ছে মোমবাতির তিনটি অবস্থা। তো এখানে একটা জিনিস আমি জানিয়ে রাখি, ভৌত এবং রাসায়নিক পরিবর্তন, এই দুইটা জিনিস আমি বলে রাখি। ভৌত হচ্ছে তার বাহ্যিক অবস্থার পরিবর্তন। আমরা মনে করেন আপনাকে একটা পেজ দেওয়া হলো, এখন এই পেজকে আপনি টুকরো টুকরো করলেন, এতে কিন্তু তার বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটেছে। তার বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটেছে, পেপারটা কিন্তু পেপারই রয়েছে, কিন্তু তার অবস্থাটা পরিবর্তন হয়েছে। অর্থাৎ আগে পেপারটা ছিল একটা বড় পেপার, এখন আপনি টুকরো টুকরো করেছেন, তার মানে সে পেপারই রয়ে গেছে, শুধু টুকরো টুকরো হয়েছে। কিন্তু তো এই যে পরিবর্তনটা, এটা আপনি ভৌত পরিবর্তন হিসেবে ধরে নিতে পারেন। কিন্তু আপনাকে যদি এই পেপারটা দেওয়া হলো, দেওয়ার পর আপনি এটা আগুন দিয়ে জ্বালালেন, জ্বালানোর পর সেটা ছাই হয়ে গেল। এতে কি হলো, পেপার প্রথমে ছিল পেপার, তারপর এটা ছাই হয়ে গেল। অর্থাৎ দহন, এখানে যখন আপনি আগুন দিয়ে সেটা জ্বালালেন, দহন বিক্রিয়ার মাধ্যমে সেটা অন্য কোনো পদার্থতে পরিণত হলো। কিন্তু এখানে কিন্তু পেপার
পেপারই রয়ে গেছে, শুধুমাত্র তার অবস্থার পরিবর্তন ঘটেছে। তো এই ভৌত এবং এইটা একটু জানিয়ে রাখি যে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন হচ্ছে এই এই উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি। তো মোমবাতির মধ্যে কিন্তু এই দুইটা জিনিসই লক্ষ্য করা যায়। যখন তার ধীরে ধীরে মোমবাতি যখন আমরা এভাবে জ্বালালাম ধীরে ধীরে ক্ষয় হয়, তো এটা ভৌত পরিবর্তন করতেছে। এবং এই যে জলে যে ছাই হয়ে উপর দিকে যে কিছু কার্বন যাচ্ছে সেটা কিন্তু তার রাসায়নিক পরিবর্তন করতেছে, এবং অবস্থান তিনটাও আমরা বিদ্যমান পাচ্ছি। তো আমরা একটা মোমবাতি থেকে এইরকম বিভিন্ন তথ্য আমরা জানতে পেলাম। তারপরে টপিকে আমাদের বলা হয়েছে যে গলন এবং স্ফুটন, গলন ও স্ফুটন এগুলো একদম সহজ কথাবার্তা। গলন মানে হচ্ছে যে নির্দিষ্ট পরিমাণের গলা, এবং স্ফুটনও মানে হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পদার্থ ফুটে যাওয়া। তো এখানের মধ্যে আমাদের বইয়ে বলা হয়েছে যে তাপ প্রয়োগে কোনো কঠিন পদার্থ থেকে তরল অবস্থা রূপান্তরিত হওয়ার প্রক্রিয়া হচ্ছে গলন, এবং এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে তাপমাত্রা কোনো কঠিন পদার্থ থেকে তরল সেই তাপমাত্রাকে উক্ত কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। তো এক বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে আমাদের এই যে আমরা যে চাপ অনুভব করি সেটা হচ্ছে মূলত এক বায়ুমণ্ডলীয় চাপ। এখানে আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, আমাদের যে শরীরের রক্তচাপ আছে এবং এই যে আমাদের যে আশেপাশে যে বায়ু আছে তার চাপ প্রায় কাছাকাছি, এই জন্য আমরা সেই বায়ুচাপ এবং রক্তচাপ সেটা কোনোটাই অনুভব করতে পারি না। তাই আমরা এক বায়ুমণ্ডলীয় চাপ বলতে কতটুকু বোঝায় সেটা আসলে অনুধাবনে আসবে না। তবে মনে রাখেন যে আমাদের আশেপাশে যে বাতাস আছে এই বাতাসের চাপ যে আমরা বুঝতে পারি সেটাই হচ্ছে মূলত এক বায়ুমণ্ডলীয় চাপ। তো এই এক বায়ুমণ্ডলীয় চাপে বা ওই পরিবেশের অবস্থায় আমি যদি কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একটি কঠিন পদার্থকে আমি যদি তাপ দিই, কঠিন পদার্থকে তাপ দিই, সেটা যদি তরলে পরিণত হয় তখন আমরা সেটাকে বলতে পারি ওই তাপমাত্রার কঠিন পদার্থটি হচ্ছে গলন। আবার যেমন উদাহরণ হিসাবে নেওয়া যাক বরফ। আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ থাকে, এবং এর যতই তাপমাত্রা বৃদ্ধি করা হোক ধীরে ধীরে বরফটা গলনে পরিণত হয়, অর্থাৎ 0 ডিগ্রি থেকে বরফ গলতে শুরু করে। এজন্য আমরা এখানে দেখতে পাচ্ছি 1 বায়ুমণ্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস। এইভাবে আমরা বুঝতে পারলাম। তারপরে স্ফুটন, এই যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক আমাদের অনেক প্রাইভেট যে স্কুলগুলো আছে ওগুলাতে হয়তো প্র্যাকটিক্যাল হয়, ওগুলাতে খুব সুন্দরভাবে বিভিন্ন পদার্থের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কর যে নির্ণয় কিভাবে করে সেগুলা খুব সুন্দরভাবে ওনারা বুঝিয়ে দেয়, এবং আমাদের প্র্যাকটিক্যাল বইয়ের মধ্যেও সেই পদ্ধতিটা বলা আছে। কিন্তু অনেক প্রান্তীয় স্কুলগুলোতে কিন্তু এগুলো হয় না। তো এগুলা অবশ্য জানার বিষয়। তবে আমরা এখান থেকে শুধু সঙ্গ শিখি অভ্যস্ত যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন পদার্থ থেকে তরল পদার্থে পরিণত হয় সেটা হচ্ছে গলন, আর তরল পদার্থ থেকে যদি কোনো পদার্থ ফুটতে শুরু করে বা ফুটা শুরু হয় সেটাই হচ্ছে তার স্ফুটন। তো এই উদাহরণ হিসাবে এই যে পানিটা দেওয়া হয়েছে যে পানি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটতে শুরু করে, আর 0 ডিগ্রি সেলসিয়াসে তা গলতে শুরু করে। তো এই দুইটা উদাহরণই এই পানির উদাহরণটাই এখানে দিয়ে বোঝানো হয়েছে। তো আমার কাছে মনে হয় যে আমাদের উচিত যে আমাদের স্কুল বা শিক্ষা ব্যবস্থা এই প্র্যাকটিক্যালগুলোও ভালো করে আমাদেরকে বোঝানোর জন্য। তারপরে যে টপিক আছে সেটা হচ্ছে গিয়ে পাথন এবং হচ্ছে ঊর্ধ্বপাতন। তো পাতনটা কি মূলত? পাতন হচ্ছে গিয়া যে কোনো তরল পদার্থ তাপ প্রদানে ওই তরল পদার্থ বাষ্পে পরিণত হয়, সেটা হচ্ছে বাষ্পীভবন। এবং যখন কিনা না আমরা উক্ত বাষ্পীভবন যদি আবার শীতল করলে যে তরল পদার্থ পাই সেটা হচ্ছে ঘনীভবন। তো এইভাবে যখন কোনো তরল পদার্থে তাপ প্রদান করা হয়, বাষ্পে পরিণত করা হয়, আবার পুনরায় শীতল করে তরল পদার্থে পরিণত করা হয়, তাকে আমরা পাতন বলতে পারি। যেমন আমরা যদি দৈনন্দিন জীবনের একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, যখন আমরা রান্না বান্না হয় আমরা যখন দেখি, যখন এই যে রান্না করার উপর যে ঢাকনাটা আছে, ভাত যখন রান্না করা হয় তখন কিন্তু ওই ভাতের মধ্যে যে পানি থাকে সেটা কিন্তু বাষ্প আকারে এভাবে উড়ে যায়, কিন্তু ঢাকনার কারণে অনেক সময় দেখা গেছে সেই বাষ্প যখন বাধা পায় উঠতে তখন এই বাষ্পগুলা ঢাকনার গায়ে এভাবে জমা হয়ে যায়, এবং পরবর্তীতে সেই বাষ্পগুলা যখন শীতল হয়ে যায় তখন বিন্দু 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 ঢাকনার উল্টালে দেখা যায় যে বিন্দু বিন্দু পানি এভাবে জমে থাকে। তো এইখানে মূলত এই জিনিসগুলো ঘটছে, যখন কিনা তাপ প্রদান করা হলো তখন পানিগুলা বাষ্পে পরিণত হলো, যেটা আমরা বাষ্পীভবন বলতে পারছি।
আর যখন কিনা নাই বাষ্প যাওয়ার সুযোগ পায় নাই, ডাকনার গায়ে বাধা পেয়ে সেগুলো জমা হয়ে গেল এবং ঠান্ডা হওয়ার পর সেগুলো আবার তরলে পরিণত হলো, সেটা হচ্ছিল ঘনীভবন। তাহলে পাতন মূলত হচ্ছে যেখানে এই বাষ্পীভবন ঘনীভবন দুইটি প্রক্রিয়াই একই সাথে দেখা যায়। আমরা যে সংজ্ঞা অনুসারে সেটা বলি যে তাপ প্রদানে কোনো পদার্থ সেটা বাষ্পে পরিণত হলো, তরল পদার্থ বাষ্পে পরিণত হলো এবং পুনরায় সেটাকে শীতল করার মাধ্যমে তরলে পরিণত করা হলো, সেটাই হচ্ছে মূলত পাতন। সেটা হচ্ছে পাতন। পাতন হচ্ছে একটা বিশুদ্ধকরণ প্রক্রিয়া, যেটা দিয়ে মূলত পানিকে আমরা বিশুদ্ধ করতে পারি এবং পান করতে পারি। বইয়ে খুব সুন্দরভাবে সেটা বলে দেওয়া আছে। অর্থাৎ পাতন হচ্ছে ডিস্টিলেশন এবং ভেপারাইজেশনের সমষ্টি। আচ্ছা, তারপরে বলছে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন হচ্ছে গিয়ে এমন একটা প্রক্রিয়া যেটা মূলত কঠিন পদার্থকে আমরা যদি তাপ দেই তাহলে সেটা, আমরা জানি যে যেমন বরফকে আপনি যদি তাপ দেন তাহলে সেটা কি হয়, বরফ হচ্ছে একটা কঠিন পদার্থ, বরফকে আপনি যখন তাপ প্রদান করেন সেটা তরল পদার্থে পরিণত হয় এবং এই তরলকে আবার তাপ প্রদান করলে সেটা কি হয়, বায়বীয় বা বাষ্প হিসাবে আমরা পাই সেটা, অর্থাৎ বায়বীয় পদার্থ হিসাবে আমরা সেটা পাই। তো আমরা সেটা বায়বীয় পদার্থ হিসাবে পাই। কিন্তু ঊর্ধ্বপতনের ক্ষেত্রে দেখা যায় যে কঠিন পদার্থে তাপ দিলে সেটা তরলে পরিণত না হয়ে সরাসরি সেটা বায়বীয় পদার্থ হয়ে যায়। তো সেটাই হচ্ছে মূলত ঊর্ধ্বপাতন প্রক্রিয়া, অর্থাৎ মাঝখানের যে স্টেটটা আছে বা অবস্থা আছে সেটা মিস হয়ে যায়, অর্থাৎ সেটা কঠিন থেকে সরাসরি বায়বীয় বা গ্যাসীয় পদার্থ হিসাবে। যদি উদাহরণ হিসাবে আমরা জানতে পারি সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, নিশাদল এবং আর কি আছে, কর্পূর আছে, তারপর হচ্ছে নেপথালিন আছে, এগুলো আয়োডিন আছে, এগুলো হচ্ছে আমাদের এক্সাম্পল। এগুলো আমরা মনে রাখতে পারি কারণ এগুলো থেকে আমাদের অনেক এমসিকিউ আসতে পারে পরীক্ষাতে এবং জ্ঞানমূলকের জন্য বা কমার্কের জন্য আমরা এই সংখ্যাগুলো মনে রাখতে পারি। তো এই যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে মূলত আমাদের এতটুকুই হচ্ছে গিয়ে পড়ালেখা। আমরা এতটুকু যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের এখান থেকে এমসিকিউ আর সিকিউ যায় আসেন না কেন এতটুকুর ভিতরেই আসবে। এখানে কিন্তু আর কোনো বিশদ বৈজ্ঞানিক কোনো টার্ম নেই, আমরা এতটুকুই যদি বুঝতে পারি তাই হচ্ছে আমাদের জন্য যথেষ্ট। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।